যেভাবে তিনি ভেনেজুয়েলায় ক্ষমতার হাত বদল করেছেন, ঠিক সেই প্রক্রিয়ায় ইরানেও তিনি ক্ষমতার হাত বদল করাতে পারবেন। এখন পর্যন্ত আমেরিকাকে কোনো কান্ট্রি অ্যাটাক করে নাই, আমেরিকা প্রতিটা কান্ট্রিকে অ্যাটাক করছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন 4 দিন আগে ফ্লোরিডাতে, আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি। কিন্তু লক্ষ্য যদি করেই থাকি, তাহলে এখনো যুদ্ধ করছি কেন আমরা? এই উত্তর আমি জানি না। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প যত সহজে যুদ্ধ হবে ভেবেছিলেন, তা হচ্ছে না দেখে বিপদে পড়ে গেছেন। ইরান এসে এখন কি চাচ্ছে? রেজা শাহ পাহলভীর ছেলেকে সে যাচ্ছে, যেমন তার, সে তো বলেছে আমার পছন্দের লোক হতে হবে। কেন ভাই? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আপনার পছন্দের হু আর ইউ? ইউ আর নোবডি ইন ইরান। ইরানের যে এখন যে অবস্থা, যে প্রতিক্রিয়ার সম্পর্কে ট্রাম্প প্রশাসনের বড় ধরনের ভুল করেছিলেন বলে মনে, দে মিসক্যালকুলেটেড দ্য হোল থিং, এটি অনেকে বলছেন এবং এটি প্রতীয়মান হচ্ছে। এটি যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এর মধ্যে উপসাগরীয় অঞ্চল, যে আমেরিকার যে রাডার স্থাপনাগুলো আছে, এর উপরে ইরানের হামলা হয়েছে এবং কতখানি গুরুত্বপূর্ণ বলে সেটি আপনি মনে করেন? এটি আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে, যেটিকে আয়রন ডোম বলা হয়, যেটি দুর্ভেদ্য, সেটিকে এখন মনে হচ্ছে সেরকম দুর্ভেদ্য নয়, এটিও টেকনিক্যালি ডিফিট করা সম্ভব। শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই। মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ, থেকে ভালো লাগছে। হাবিব, আপনি ঠিক বলেছেন। এই যুদ্ধের আগে ভাবা হয়েছিল, আমাদের প্রেসিডেন্ট ভেবেছিলেন যে যেভাবে তিনি ভেনেজুয়েলায় ক্ষমতার হাত বদল করেছেন, ঠিক সেই প্রক্রিয়ায় ইরানেও তিনি ক্ষমতার হাত বদল করাতে পারবেন। ঠিক তিনি কি চান এটা তিনি স্পষ্ট করে আমাদেরকে বলেননি। তিনি, আমরা দেখেছি গত যুদ্ধ শুরুর আগে পরে তিনি 1 ডজনের মতো ভিন্ন ভিন্ন লক্ষ্য আমাদেরকে দিয়েছেন। কখনো তিনি বলছেন ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিঃশেষ করতে হবে, যা তিনি 6 মাস আগে বলেছিলেন নিঃশেষ হয়ে গেছে। পরে তিনি বলছেন দেশের জনগণকে বলছেন তোমরা জাগো, তোমার পাশে আমরা আছি। পরে তিনি বললেন যে ইরানের সরকার বদল করতে হবে এবং আমি ঠিক করব নতুন কোন সরকার আসবে, ইত্যাদি নানা রকম কারণ তিনি আমাদের বলেছেন কি তারা চান। তবে আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মানে মার্কো রুবিও, তিনি কংগ্রেশনাল লিডারের সঙ্গে কথা বলতে 3টি লক্ষ্যে কথা বলেছিলেন। এটি আমরা দেখেছি। প্রথম, লিখিতভাবে আমরা দেখলাম যে অবজেক্টিভ গুলি কি। 1, তিনি বলছেন ইরানের মিসাইল লঞ্চ করবার ক্ষমতা ডিস্ট্রয় করা। 1। 2 নম্বর, ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলি ধ্বংস করা, লঞ্চের ধ্বংস করা, ফ্যাক্টরি ধ্বংস করা। আর 3, ডিস্ট্রয় দ্য নেভি। এই 3টি উদ্দেশ্য কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। মোটামুটি কেন, এই 3টি প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন 4 দিন আগে ফ্লোরিডাতে, আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি। কিন্তু লক্ষ্য যদি করেই থাকি, তাহলে এখনো যুদ্ধ করছি কেন আমরা? এই উত্তর আমি জানি না। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প যত সহজে যুদ্ধ হবে ভেবেছিলেন, তা হচ্ছে না দেখে বিপদে পড়ে গেছেন। একটা প্রধান কারণ, এই যুদ্ধে কিন্তু ইরান জিতছে না, এটা মাথায় রাখবেন। ইরানের পক সমর্পণ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তির মুখে ইরানের পক্ষে জেতা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ইরান বিকল্প পথ বেছে নিয়েছে। ইরান করছে কি, এই পেইনটাকে, ক্ষতিটাকে স্প্রেড করছে। আমি সাফার কেন করব, তুমিও সাফার করো বলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধটাকে স্প্রেড করে দিচ্ছে। লক্ষ্যটা কি, কারণটা কি? এই মধ্যপ্রাচ্যের দেশগুলি সবাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। সব দেশেই দেখবেন কম বেশি আমেরিকান সোলজার আছে, আমেরিকান বেজ আছে। এই আপনি একটু আগে বললেন যে রেডারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, এইখানে অবস্থিত রেডারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আমেরিকার যুদ্ধ করার ক্ষমতা বা দেখবার ক্ষমতা কোথায় কি আছে অনেকটা কমে এসছে বলে ভাবা হচ্ছে। আমরা জানি না, কোন কনফার্মেশন নেই, এটাকে বলে ফগ অফ ওয়ার, যুদ্ধের কুজ্ঝটিকা। কোনটা সত্যি কোনটা মিথ্যা বলার কোনো উপায় নেই। তবে স্পষ্টতই বুঝতে পারছি আমরা যে যা ভেবেছিল আমেরিকা এবং ইসরায়েল, যত সহজে এই সরকারকে পতন ঘটানো যাবে, যুদ্ধ শেষ করা যাবে, তা ঘটছে না। উল্টো ইরানের অনুসৃত কৌশলের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি যে শুরুতে দেখালেন, ছবি দেখালেন, তার মধ্যে একজন হচ্ছেন গিয়ে
আরব আমিরাতের খুব নাম করা ব্যবসায়ী, তার নাম হচ্ছে কি খালাফ আহমেদ আল হাফতুর। খুব বড় ব্যবসায়ী তিনি, ইউএইর 3-4 বিলিয়ন ডলারের তিনি মালিক। তিনি একটি খোলা চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে, আপনি দেখাচ্ছেন স্ক্রিনে, তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন। তিনি বলছেন যে ভাই ট্রাম্প, তোমাকে অথরিটি কে দিল? তুমি যুদ্ধ করতে, তোমার পারমিশন কে দিয়েছে যুদ্ধ করবার জন্য? তুমি যে আমার পুরো অঞ্চলটাকে যুদ্ধক্ষেত্রে বানিয়ে ফেললে, হু গেভ ইউ দ্য পারমিশন? এ কথা বলার কারণটা কি? কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলির একটাই তো রিসোর্স, তা হচ্ছে গ্যাস এবং তেল, এবং খুব এর ওপেন ফিল্ড, খুব সহজে কিন্তু গ্যাস তেল ভান্ডারকে আপনি আক্রমণ করতে পারেন ড্রোন দিয়ে। একটা ড্রোনের দাম 10 থেকে 20,000 টাকা ডলার। তাই দিয়ে আপনি লিটারেলি মধ্যপ্রাচ্যের প্রতিটি অয়েল ফিল্ড এবং গ্যাস ফিল্ডকে আপনি অকেজ করে ফুললি অথবা পার্সিয়ালি করে দিতে পারেন আপনি। এখন এই দেশগুলির প্রধান শক্তি যদি বন্ধ হয়ে যায়, এরা তো মরবেই। আর তেল বন্ধ হওয়া মানেটা কি? আমরাও মরবো। যে সমস্ত দেশ এদের তেলের কারণে, তেলের উপর নির্ভর করে, যেমন ধরো চীন, ভারত, আমরা মনে করা যায়, বা বিশ্বের বিপুল সংখ্যক দেশ নির্ভর করে এদের কাছ থেকে পাঠানো তেল গ্যাস থেকে। এখন অলরেডি জানি আমরা কি কাতার বলে দিয়েছে ভাই আমি আই ক্যান কিপ মাই কমিটমেন্টস, আমি যে গ্যাস তোমাকে দেবো বলেছিলাম আমি দিতে পারছি না। সৌদি আরব তার তেল উৎপাদন কমিয়ে দিয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি কি তেলের দাম $100 হয়ে গেছে। আজকে এই সর্বশেষ দেখলাম $100 ক্রস করেছে। ইরান বলছে যদি যুদ্ধ তুমি কন্টিনিউ করো তোমার মতো করে, এই তেলের দাম 150 কি $200 পর্যন্ত হতে পারে। আমেরিকা প্ল্যান করছে খার্ক দ্বীপ আক্রমণ করবে। খার্ক আমেরিকার প্রধান, ইরানের প্রধান টার্মিনাল, তেল রপ্তানির টার্মিনাল আক্রমণ দখল করার প্ল্যান করছে তারা। তাই যদি তুমি করো, আমি পুরো মধ্যপ্রাচ্যে গ্যাস উৎপাদন, তেল উৎপাদন বন্ধ করে দেবো। গো অ্যান্ড ডু ইট। আমি দেখো আমি কি করতে পারি। এই যে পলিসি তারা গ্রহণ করেছে, যেটা আগে বললাম পেইনটাকে স্প্রেড করার, তার ফল দাঁড়িয়েছে এই যে এক, যুদ্ধের ব্যয় অসম্ভব বেড়ে গেছে। আপনি একটু আগে বললেন প্রথম সপ্তাহে ব্যয় হয়েছে 11 থেকে 12 বিলিয়ন ডলার, পেন্টাগন স্বীকার করছে। মূল প্রকৃত খরচ হয়তো আরো বেশি। তার চেয়ে বড় কথা, এই যুদ্ধের ফলে যে মানবিক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমেরিকার 8 জন সৈন্য নিহত হয়েছে, 150 জন সৈন্য আহত হয়েছে, এটা আমেরিকান পক্ষ থেকে বলা হয়েছে। ইরানে, উপসাগরের দেশগুলিতে, লেবাননে কত লোক মারা গেছে আমরা জানিও না আমরা। রাইট। ফলে এই ক্ষয়ক্ষতিটা কি ব্যাপক, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ক্ষতিটা বাড়ছে। আমরা তো শুধু টাকার কথা বলছি আমরা, কিন্তু হিউম্যান পেইন, হিউম্যান সাফারিং, তার কি হবে? রাইট। ফলে এই যুদ্ধ যত দ্রুত সম্ভবপর শেষ করতে হবে, কিন্তু যুদ্ধ শেষ করার কোনো অফ র্যাম্প নেই। আপনি শেষ করবেন কি করে? এই অফ র্যাম্প খোঁজার এখন সময় এসছে। হ্যাঁ, অর্থাৎ অফ র্যাম্প তো খুব ভদ্রভাবে বলছেন আপনি, যেটা পালানোর একটা পথ খুঁজতে হবে, সেটা আমেরিকাকে খুঁজতে হবে। কারণ এই পালানোর পথটা দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, আমরাও দেখতে পাচ্ছি না, এবং স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পও দেখতে পাচ্ছেন না। কারণ আপনি যেটি প্রথমে বলেছিলেন যে উনি মনে করেছিলেন ইরান হচ্ছে ভেনেজুয়েলা, যাবেন খোমেনিকে তুলে নিয়ে আসবেন এবং খেল খতম, এরকম একটি ব্যাপার। কিন্তু নিজের পছন্দের লোককে বসাবেন সেখানে, নিজের পছন্দের লোককে বসাবেন আর ওখান থেকে ধরে নিয়ে এসে অপদস্থ করবেন এখানে। বাট শুরুতে আপনি বলেছেন মিসক্যালকুলেশন করেছেন। ইরান ইজ নট ভেনেজুয়েলা। ইরান 1000 বছরের সভ্যতায় গড়া একটি দেশ। আরেকটি ব্যাপার, সেটা গত 50 বছর ধরে তাদের উপরে কিন্তু স্যাংশন দেয়া আছে, তারা কিন্তু ব্যবসা করতে পারছে না কোনো কিছু করে। তারপর যে রেজিলিয়েন্ট তারা এই কয়েকদিন দেখালেন, সেটি কিন্তু প্রশংসনীয়। কোনো যুদ্ধই প্রশংসনীয় নয়। প্রশংসনীয় কেন? নিজের দেশকে এবং নিজের ভূখণ্ডকে রক্ষার জন্য যে পথ বেছে নিতে হয়, শক্ত পথ, সেটি তারা দেখাচ্ছেন। দিস ইজ নট গুড ফর আমেরিকা অ্যান্ড দ্য ওয়েস্ট, বাই দ্য ওয়ে। ওয়েস্ট ইজ অলওয়েজ বিন দ্য ব্যাড। তাদের কলোনিয়াল মেন্টালিটি কখনো যায়নি। তারা ভদ্রলোকের মুখোশ পরে হাসি মুখে ছুরি মেরে দেন সবাইকে, স্পেশালি গ্লোবাল সাউথের যদি হয়ে থাকেন, নন হোয়াইট হয়ে থাকেন। অ্যান্ড দিস ইজ হোয়াট দে বিন ডুইং ইট ফর লাস্ট 300-400 years, especially for last 200 years, মানে ব্রুটালি। আমি আসবো সেই ব্যাপারে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে যাচ্ছি। এই যে ইরান যে এখন একটি উপায় বেছে নিয়েছে, শাহেদ ড্রোন মারছেন, যেটাই আমরা শুনছিলাম যে $10 থেকে $50,000 খরচ হয়, বেশি নয়।
ওদিকে এটি নামিয়ে নিয়ে আসার জন্যে, অর্থাৎ তাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য ইসরায়েল এবং আমেরিকা এই যে ড্রোন, এই ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার চালাচ্ছে ইরান। অন্যদিকে তারা পেট্রিয়ট এবং সাদ মিসাইল ছুটছেন, যেটির $1 মিলিয়ন থেকে $3 মিলিয়ন এমনকি $10 মিলিয়ন খরচ হতে পারে। কারণ একটি শাহেদ নামাতে 2-3টি ইন্টারসেপ্টর মানে ছুটতে হয়, এটি একটি ব্যাপার। কিন্তু একটি শাহেদ যখন মানে পাঠানো হয় অত্যন্ত $10,000 $20,000, ওর কিন্তু লক্ষ্য আসলে অর্জন হয়ে গেছে যেই মুহূর্তে ও আকাশে উড়ে গেল। কারণ ওকে নামাতে হলে কিন্তু $1 মিলিয়ন একটি থার্ড অথবা পেট্রিয়েট লাগবে, রাইট? কিন্তু আমরা দেখছি এটির মজুদও শেষ হয়ে আসছে বলে আমেরিকা এবং ইসরায়েল উদ্বিগ্ন খুব ভালোভাবে। এটি কতখানি প্রভাব ফেলবে এই ডিএসকেলেশনের ব্যাপারে? এই ইতিপূর্বে যে যুদ্ধটি হয়েছিল সেখানে কিন্তু 12 দিনের মধ্যে ইসরায়েল বুঝতে পেরেছিল যে এই যে ব্যালিস্টিক মিসাইলের যে হামলা হচ্ছে তা ইসরায়েলে, যদিও আমরা খুব কমই জেনেছি, এমনভাবে ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল ইনফরমেশন, এখনও ব্ল্যাক আউট করা হচ্ছে। প্রচুর পরিমাণ ড্রোন, শাহেদ এবং আপনার ক্ষেপণাস্ত্র এখনও পড়ছে ইসরায়েলে, বাট কমপ্লিট সেন্সরশিপের কারণে আমরা জানতে পারছি না কিছুই। কিন্তু এটি কত বড় ঝুঁকিতে ফেলছে ইসরায়েলকে এবং অন্যান্য ঘাঁটি যে আছে আমেরিকার সেখানে। এবং আরেকটি প্রশ্ন আমি আপনাকে দিব, যে কেন অধিকাংশ আরব দেশ, যেটা আমেরিকা মনে করছিল, ইসরায়েল মনে করছিল যে এই যে আমেরিকা ইসরায়েল যখন আক্রমণ করবে ইরানের উপর, তাহলে যে আরব মিত্র দেশগুলি আছে আমেরিকার সাথে, তারাও ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিবে, কিন্তু তারা কিন্তু যুদ্ধে অংশ নেয়নি। কেন? ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। তার আগে হাসান ভাইকে সালাম, শুভেচ্ছা। আমার একজন প্রিয় মানুষ, যার কাছ থেকে আমি অনেক আলোচনায় সমৃদ্ধ হই। আমাদের কিছু কিছু আদর্শিক বৈপরীত্য থাকলেও এটা একটা ভালো জিনিস, কারণ বিপরীতকে না জানলে তো নিজের ব্যাপারটা কতটা স্পষ্ট বোঝা কঠিন হয়। আপনার প্রশ্নের বিষয়ে আলোচনা করতে গেলে আসলে এই নির্দিষ্ট সময়ের ফ্রেমের মধ্যে এটাকে ঠিক মতো বিশ্লেষণ করা খুব কঠিন। তো যেটা এইভাবে শুরু করতে চাই যে আমরা যদি মনে করি যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জিতে যাবে, ইরান হেরে যাবে, বা ইরান জিতে যাবে, দুই বড় শক্তি দ্বারা হেরে যাবে, দুটোই হয়তো আমাদের একটু ভুল ধারণা। কারণ যুদ্ধেতে কখনো কেউ আসলে জেতে না, সবাই হারে এক এক। কেউ তার সম্পদে হারে, কেউ তার মানবিকতায় হারে, কেউ তার দম্ভে হারে, কেউ তার আগ্রাসনে হারে, আসলে জেতে না। জেতার কিছু নাই, যুদ্ধতে জেতার কিছু নাই। একটা দৃশ্য তো আমরা দেখি, অমুকে জিতলো তমুকে জিতলো, কিন্তু জেতার সংজ্ঞাটা কি, এটা ব্যাপারে আমাদের একটু যদি আমরা আরো ডিপে যাই, তাহলে দেখবো আসলে উই লুজ ইন দ্য ওয়ার, ইন এনি কাইন্ড অফ ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে তারও আগে যতগুলো যুদ্ধ পৃথিবীতে হয়েছে, সবটাই কিন্তু আসলে যুদ্ধে দুই পক্ষই হয় in greater sense. এখন মধ্যপ্রাচ্যের যে সমস্ত এই যে আপনার কাতারের যার কথা আপনি শোনালেন, এক্স প্রাইম মিনিস্টার, তার যে বক্তব্য, সে বক্তব্য অত্যন্ত যুক্তিপূর্ণ। যে এখন যদি এরকম হয় যে মধ্যপ্রাচ্যের সাহায্য চাচ্ছে আমেরিকা, এবং সেখানে তারা মধ্যপ্রাচ্য দেখছে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান দ্বারা, তখন তারা তাদের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে সাহায্য হিসেবে অস্ত্র আরো কিনবে। এবং যখন আমেরিকা অস্ত্র কিনবে, তখন হবে কি, এই মধ্যপ্রাচ্য আবার আক্রমণ করবে গিয়ে ইরানের উপর, অথবা ডিফেন্ড করার চেষ্টা করবে ইরানের আক্রমণগুলোকে। তখন কিন্তু আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধটা কিন্তু আরো ঘনীভূত হবে। এর ফলে দেখা যেতে পারে যে আপনার শত্রু কিন্তু আপনার, মানে আমার শত্রু কিন্তু আপনার বন্ধু হয়ে গেলে, তখন আপনি কিন্তু আমার বন্ধু থাকেন না। তখন দেখা যাবে যে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন পর্যন্ত আপনার যেভাবে মনে করছে যে আমেরিকা তার বন্ধু রাষ্ট্র বা আমেরিকার তার দরকার, তার একটা মূল কারণ যেখানে কিন্তু গণতন্ত্র। তার মূল কারণ হচ্ছে ওখানে যে রাজতন্ত্র, ওখানে যে ধনিকতন্ত্র, যেটাই বলি না কেন, ওখানে যে আমিরতন্ত্র, যে বাদশাহী তন্ত্র বজায় আছে, সেটাকে বজায় রাখছে আমেরিকা নিজে, তার স্বার্থে। কারণ ওখানে গণতন্ত্র হলে অন্যরকম হয়। আমেরিকা নিজেও কিন্তু, হাসান ভাই আরো ভালো বলতে পারবেন, উনি দীর্ঘদিন ইউনাইটেড নেশনসে কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা আরো বেশি মনে করি। পৃথিবীর কোন দেশটি কিন্তু গণতন্ত্র বলতে যে জিনিসটা আমরা মানে একাডেমিক্যালি জানি, বুঝি, এবং কালচারালি যেটাকে আমরা বুঝি, সেটা কিন্তু পৃথিবীর কোথাও নেই।
সবখানে আছে এক ধরনের স্বৈরতন্ত্র, এক ধরনের রাজতন্ত্র, এক ধরনের ব্যক্তিতন্ত্র, কোথাও কিন্তু এর বাইরেও নেই। এটা যদি আপনি দেখেন সবখানে কিন্তু ব্যক্তি দ্বারা দল পরিচিত হয়, দল দ্বারা ব্যক্তি খুব কমই পরিচিত হয়। এখন বর্তমান আমেরিকাতে যে জিনিসটা দেখছেন সেটাও কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পকে দ্বারাই আমেরিকার সবকিছুকে বোঝানো হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে দ্বারাই রিপাবলিকান বোঝানো হচ্ছে, রিপাবলিকানের কোনো একজন প্রতিনিধি হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে যতটা বোঝানো হচ্ছে তার চেয়ে বেশি বোঝানো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইজ রিপ্রেজেন্টিং দ্য সোকল রিপাবলিকান পার্টি। তো এখন যে এই যে একক ব্যক্তিতন্ত্রের যে ভূমিকা পৃথিবীর সব দেশে, আপনি ইসরায়েলও তাই, নেতানিয়াহু মানে ইসরায়েল মানে না নেতানিয়াহু, রাশিয়াতেও তাই, পুতিন মানে হচ্ছে রাশিয়া, রাশিয়া মানে পুতিন না, এরকম সব জায়গায়। এবং ইরানেও যে আপনার খোমেনির শাসন, এই শাসনটা কিন্তু মানবতা বিরোধী বা মানুষের মৌলিক অধিকারের অনেক ব্যাপারে সংশয়, প্রশ্ন এবং চ্যালেঞ্জ করার জন্য ইরান নিজেও তারাও কিন্তু তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদেরকে বলা যায় না। আপাতত একটা 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 সাপোর্ট হয়তো জনগণের সেখানে আছে অন্যান্য কারণে, কিন্তু সেটাও গণতান্ত্রিক রাষ্ট্র না। এই সব জায়গাতে সবসময় দেখা যাচ্ছে যুদ্ধটা আসলে কোনো ধরনের শান্তি আনে না, কোনো ধরনের সমস্যার সমাধান করে না। এখন আমেরিকার যেটা হাসান ভাই বলছেন যে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো। এটাকে ওই যে সেদিন আমি একটা আলোচনা শুনছিলাম সিনেটে, আপনাকে প্রশ্ন করা মানে আপনার অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হয়েছে, তো এবং আপনার এফবিআই চিফকে প্রশ্ন করা হয়েছে, তোমার দেশে বা আমার দেশে যদি প্রেসিডেন্টকে কেউ তুলে নিয়ে যায়, আমার দেশে যদি আমাকে কেউ আগে আক্রমণ করে, তাহলে সেই জিনিসটাকে আমি কি হিসাবে দেব, এবং ইরান কিভাবে সে দিচ্ছে। ইরান তো আক্রমণ করেনি, আপনি দেখতে পারেন, আমার মনে হয়, যতটুকু মনে হয় আমি ঠিক, হাসান ভাই ভুল হলে আমাকে শুদ্ধ করে দিতে পারেন, হাবিব ভাই আমাকে শুদ্ধ করে দিতে পারে, এখন পর্যন্ত আমেরিকাকে কোনো কান্ট্রি অ্যাটাক করে নাই, আমেরিকা প্রতিটা কান্ট্রিকে অ্যাটাক করছে। আপনি সেটা সেকেন্ড ওয়ার্ল্ড থেকে দেখেন বা তারপরের দিকে সবসময় আমেরিকা অ্যাটাক করে। আপনি আমেরিকাকে আগ্রাসী বলবেন না, সে যুদ্ধবাজ বলবেন না, তার পক্ষ তার শর্ত দ্বারা সে বিশ্ব চালাতে চাবে। যেমন ইরান এসে এখন কি চাচ্ছে, রেজা শাহ পাহলভীর ছেলেকে সে যাচ্ছে, যেমন সে তো বলেছে আমার পছন্দের লোক হতে হবে। কেন ভাই, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আপনার পছন্দের হু আর ইউ? ইউ আর নোবডি ইন ইরান। সো আপনি কেন বলবেন যে আপনার পছন্দের লোক হতে হবে? তার মানে আপনি সন্ত্রাসী নাম্বার 1, আপনাকে অস্বীকার করার কোনো উপায় নাই। ডাকাতের সাথে যদি আপনি মনে করেন আরেকটা ছোট ডাকাতকে আপনি যদি যুদ্ধ করতে পাঠান, দুইজনই তো ডাকাত। ইরানে ওনা যে খামেনি প্রশাসন, তারাও ডাকাতি করতেছে এক অর্থে, এবং আমেরিকা তো করতেছে, ইসরায়েল তো আছে, এরা তো ওয়ার্ল্ড রেকগনাইজড ডাকাত। এই অবস্থায় আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের এই আজকের এই সংকটের মধ্যে যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতায় স্ট্র্যাটেজিক্যালিও আমেরিকা খুব বেশি দিন টিকতে পারবে কিনা এই ব্যাপারে একটা সন্দেহ।